পারি না একদম মঞ্চে উঠে কিছু বলা, তো ওই মঞ্চে পারি, এই মঞ্চে পারি না। সুমনদা, মিচিক মিচিক হাসবে না তুমি। বিষয়টা হচ্ছে যে খুব আনন্দের খবর আজকে আমাদের কাছে যে দ্বিতীয় আবর্তনের শ্রুতিদিগন্তের আজ প্রথম অধিবেশন। যদিও এই অধিবেশনটি হওয়ার কথা ছিল পশ্চিম বর্ধমানে, একলব্যের হাত ধরে, মানে প্রথম শুরু হয়েছিল একলব্যের প্রথম প্রযোজনা, তারপর আবার এটা আবর্তনে আমরাই ছিলাম পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে, আমাদেরই করার কথা। কিন্তু আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কথা ও কবিতা শিলিগুড়িকে, যারা আমার একটু সমস্যার কারণে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই প্রথমার্ধের অনুষ্ঠানটি আজকে শিলিগুড়িতে হচ্ছে, যেটি পশ্চিম বর্ধমানে হওয়ার কথা ছিল। তার জন্য কথা কবিতার জন্য একটু আমার তরফ থেকে এভাবেই আমরা বেঁধে বেঁধে থাকি সকলের সুবিধা অসুবিধায়। আরও একটা যেটা আনন্দের দিন আমাদের কাছে, যে দ্বিতীয় আবর্তনের এই প্রথম অধিবেশনে আমাদের পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি থেকে মীনাক্ষী দে এবং সুবীরদা, সৃজনী আমাদের যুক্ত হলেন এবং আমাদের একজন পরিবারের একটা সদস্য সংখ্যা বাড়লো, একটা জেলার সংখ্যা বাড়লো। যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, এবং আজ খুব ভালো লাগছে যে আস্তে 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 জেলাগুলো পরিবর্তিত হচ্ছে। আমরা 3 থেকে কোথায় গেলাম দিদি, 13 বোধহয় 12, আমরা 12টা জেলায় গেলাম এবং এটা আমাদের দ্বাদশ অধিবেশন। সংখ্যাটা শুনতে খুব ছোট ব্যাপার, কিন্তু 10টা জেলায় 12টা জেলায় 12টা কমপ্লিট অধিবেশন হওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়, যথেষ্ট কঠিন ব্যাপার। তো সেটা আমরা সম্পন্ন করেছি। শ্রুতিদিগন্তের জয় হোক এবং জলপাইগুড়ি থেকে আবার সৃজনীকে স্বাগত জানাই। নমস্কার। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কথা বলি, যেহেতু আমি একদম প্রথমবার শ্রুতিদিগন্তে, আর আমি ধন্যবাদ জানাবো বলাকাকে, যিনি এই শ্রুতিদিগন্তে যুক্ত হওয়ার জন্য আমাকে বলেছিলেন। আর ভালোবাসার জায়গা তো শ্রুতি নাটক, আর এই শ্রুতি নাটকই মঞ্চে, কোনো একটা মঞ্চে শান্তিনিকেতনে আমার দেখা হয়েছিল আমার আর সুবীরের সাথে, বলাকার। কথা দিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি সময় দিতে পারি না। আমি বিভিন্ন মানে একটি মানুষ অনেক কিছুর সাথে যুক্ত হলে যাওয়া হয়, কোনোটাই ব্যালেন্স করতে পারে না। আমার এই অক্ষমতার জন্য আমি খুব ক্ষমা চেয়ে নিই। সব মিটিংয়ে থাকতে পারি না, দেখতে যেতে পারি না, যেটা শর্ত ছিল প্রথমবার দেখা। মালবাজার থেকে ছুটে যাওয়াটা সবসময় সম্ভব হয় না, যেহেতু আমি বললাম যে বিভিন্ন কিছুর সাথে যুক্ত হই, সেই দায়বদ্ধতার থেকে আমি যেতে পারিনি। কিন্তু ভালোবাসার জায়গা তো ভীষণ, তাই একেবারেই বলাকার অনুরোধ ফেলতে পারিনি, এবং আমার তো একটা টান ছিলই। আর যে এখন আমরা ডুয়ার্সে আছি, ভীষণ গরম ঠান্ডা নিয়ে, ভীষণ ভালোবাসি আইসক্রিম, ভুল করে পরশুদিন খেয়ে ফেলেছিলাম। সবাই আমার সামনে খাচ্ছিল, খাই না, কিন্তু কী যে হলো, খেয়ে মনে ছিল না যে আজকে যে নাটক করব। তো গলাটা একটু বসা আছে শুধুমাত্র আবহাওয়ার জন্য। আর সৃজনী সম্বন্ধে একটু বলি। সৃজনী আমার একটি সংস্থা, যেটি মালবাজারে, এবং শ্রুতি নাটক এবং কবিতা আমরা দুটোই করি। আর আমার ওই সৃজনীর সাথে সুবীরও যুক্ত। আমি আর সুবীর সৃজনীর হয়ে, সৃজনীতে আরও অনেকে আছে কয়েকজন, যখন মালবাজারে হবে নিশ্চয়ই দেখা হবে তাদের সাথে। তো আমি আর সুবীর অনেক জায়গাতেই সৃজনীর হয়ে অনুষ্ঠান করতে যাই। তো সেই সূত্র ধরে যখন আমি কথা কবিতার আয়োজনে আজকে শ্রুতিদিগন্তের প্রথম উপস্থিত থাকতে পারলাম, যার জন্য আমি কৃতজ্ঞ। বিকেল হয়ে গিয়েছে, সবচেয়ে কষ্ট হচ্ছে, হ্যাঁ এটাও বলে দিচ্ছি, আর সবচেয়ে কষ্ট হচ্ছে লাঞ্চের পরে নাটক কবিতা করা খুব কষ্ট। পেটটিক বেশি ভরা থাকলে একটু অসুবিধে হয়। আর একটি ঘোষণা আমি করছি এখানে। ঘোষণাটি হচ্ছে, আগামী 14ই সেপ্টেম্বর মালবাজারে সৃজনীর আয়োজনে শ্রুতিদিগন্তের ত্রয়োদশ অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী 14ই সেপ্টেম্বর মালবাজারে সৃজনীর আয়োজনে ত্রয়োদশ অধিবেশন হবে। আমি আশা করব যারা এসেছেন দূর দূরান্ত থেকে
আসবেন প্রতিটি জেলার সাথে যে সমন্বয়ে আমি বীরভূমে গিয়েছি শুধু শান্তিনিকেতন, বাঁকুড়া যাইনি। সেরকমই একটি অঞ্চল থেকে একটি অঞ্চলে যে একটা কী বার হলে হবে না, 14ই সেপ্টেম্বর শনিবারই নিরামিষ না। আপনারা আমি একটি অনুরোধ করব, কিছুতেই এরকম গ্যাংটকে যারা গেলেন এরকম প্রোগ্রাম করা যাবে না। এটা আমার অনুরোধ, সবারটা সবার শুনতে হবে। প্রথম দলেও যেমন শুনতে হবে, প্রথম দল নাটক করে নিয়ে বলেই তার দায়বদ্ধতা কি শেষ? শেষ দলেরটাও শুনতে হবে। হ্যাঁ, একদম পরিষ্কার করে দিচ্ছি। আমার যেটা আজকে এটা আমি প্রথমবার, আমার যেটি খারাপ লেগেছে আমি খারাপটাও বলবো, সব কিছুই ভালো। যেটি হচ্ছে 10টি দল নাটক করলে 10টি দলেরই প্রতিটি নাটক শোনা উচিত। 1 নাম্বার যিনি নাটক করলেন তার কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেল না, তার দায়িত্ব 10 নম্বরের নাটকটিও শোনা। এই লেনদেনের জন্যই তো, এই দেওয়া নেওয়ার জন্যই তো শ্রুতি দিগন্ত। সুতরাং এটা কিন্তু মালবাজারে করা যাবে না, আমি এটা ঘোষণা করেই দিলাম। এখানে কিন্তু বর্দিমণি হয়ে বললাম না, বন্ধুত্বের হাত বাড়িয়ে আমি আবেগটাকে সংযত করেই বললাম, মালবাজারে কিন্তু দুপুরবেলা হবে না, 3টের থেকে 7টে হবে, লাঞ্চের পরে। ডিনারের ব্যবস্থা থাকবে আমার ওখানে। আর মালবাজার শহর দেখার জিনিস অনেক কিছু আছে, রাত্রিবেলা ঘুরবেন, দেখবেন, আবার আমার ওখানে এসে খাওয়া দাওয়া করে শুতে চলে যাবেন। পরের দিন ভোরবেলা আপনারা সবাই মিলে আমি গাড়ি ঠিক করে দেবো, আপনারা সারা ডুয়ার্স ঘুরে দেখুন। এইভাবেই প্রোগ্রামটা করুন, এইভাবেই করুন। ডুয়ার্সে জঙ্গল আছে, আমার বাড়ির পাশেই জঙ্গল, পাশেই চা বাগান, পাশেই পাহাড়। আপনি যেটি পছন্দ করবেন সেই জায়গাটি আমি চুজ করে দেবো। আপনার যদি ইচ্ছে করে পাহাড়ে গিয়ে বসে একটু নিচে দেখবেন, আমি সেটারও একটা ভালো জায়গা দিয়ে দেবো। অফবিট একটি জায়গা আছে আপার কুমাই, যেখানে সাধারণত ট্যুরিস্ট যায় না, সাধারণত যায় না। ক্লিনেস্ট ভিলেজ বলতে আমরা মৌলিলং গ্রামই বুঝি। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব, ক্লিনেস্ট কতটা, সেই গ্রামীণ মানুষরা কিভাবে পাহাড়ের মধ্যে, যেখানে একটা গাড়িও যায় না, কেমন করে বাস করে। আপার কুমায়ে মায়েলু গোলাই গ্রামটার নাম, যাবেন সেখানে, যার এন্ড আছে, রাস্তাটা ওখানেই শেষ, যাবেন। আরও তো ঝালং বিন্দু দেখা সবার, তবুও বলছি 3টের থেকে হবে, কিন্তু 10টার থেকে হবে না। আমি লাঞ্চের পরে দেখেছি সবাই একটুখানি এরকম এরকম হয়ে যায়। তাহলে এই আমন্ত্রণের আমি ডিনারের মধ্যে ব্যবস্থা দিয়ে করে দেবো। আমরা দুটো সিদ্ধান্তে আসলাম। প্রথম, কালিদাস দার ক্ষেত্রে বলবো, অতঃপর থাকার ব্যবস্থা তিনি প্রমাণ করিলেন তিনি ওখানেও বলিতে পারেন, এখানেও বলিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আমন্ত্রণে আমরা সঞ্চালকরা যেন একটু সুযোগ পাই। একদম একদম, হ্যাঁ। কথা কবিতার আমন্ত্রিত ব্যাস। থাকবে তাহলে এবার আমার তরফ থেকে। এবার উপস্থাপনায় আসি আমরা, একদম। খুব উৎসাহী। হ্যাঁ, আর ঈশান, মালবাজারে থাকার ব্যবস্থা আমি তোমার করব, যাওয়া যাবে না। সেই শুরু করো। নাটক পালিয়ে যেতে বলিনি, নাটককার ধনঞ্জয় ঘোষাল, অভু ঈশান রায়। কে কে কে? আমি 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 দরজা খুলুন, দরজা খুলুন। কে কে? কেন কেন? কি দরকার, কি দরকার আপনার? আমি সামান্য সময়ের জন্য আপনার আশ্রয় প্রার্থী এক ব্রাহ্মণ। অনুগ্রহ করে দরজাটা খুলুন, খুলুন। কে কে আপনি? আমার একটু আশ্রয় দেবেন। আমি একজন পলাতক ব্রাহ্মণ। ওই গোড়া সৈন্যরা আমায় হাতে পেলে আমার রক্ষে নেই। দরজার না 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 না, অসম্ভব অসম্ভব, এইভাবে অপরিচিত কাউকে আমি কেন 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 সম্ভব না? কেন? না না না, আমার হাতে সময় নেই, সময় নেই। আমাকে ওটা পেলে আর ছাড়বে না। বাঁচা গেল, কিন্তু অসময়ে এই সন্ধেবেলায় কেনই বা এলো সে? সত্যি কি তাকে সৈন্যরা খুঁজছে? কিন্তু
কোনো এক ব্রাহ্মণকেই বা খুঁজবে কেন? কোথায় যাই এখন? কলকাতায় আজ 1 নভেম্বরে ঠান্ডা। 1858 সেই ঐতিহাসিক মুহূর্ত। কোম্পানির অবসান হয়ে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হয়েছেন। সেই উপলক্ষে কলকাতার প্রতিটি বাড়ি, দেবালয়, প্রতিষ্ঠান, দোকান সবখানে প্রদীপ জ্বালিয়ে ভিক্টোরিয়ার শাসন ক্ষমতা গ্রহণ করাকে স্বাগত জানাচ্ছে দেশি বিদেশি, ছাত্র, শিক্ষক, বেশ্যা, বাহাদুর, সবাই সবাই সবাই। এই দীপাবলি শোভিত উত্তাপ আমার গায়ে শত্রুর কাঁটা হয়ে বিঁধছে না। না না, আমার পালিয়ে যাবার কোনো জায়গা নেই। কি করি কি করে? আপাতত ওই অন্ধকার স্তম্ভের পাশে নিজেকে আত্মগোপন করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আপনি কি চলে গেছেন এখান থেকে, নাকি আছেন? শুনুন, যদি থাকেন তাহলে ভেতরে আসুন। হ্যাঁ, ভেতরে আসুন। যাইনি, আছি। শুনুন, আমি আপাতত এখানে থাকতে চাই। অনুগ্রহ করে আপনি দরজাটা বন্ধ করে দিন। আপনি অপরিচিত, তাই সংশয়জনিত কারণে এই প্রত্যাখ্যান করা কি স্বাভাবিক নয়? তাছাড়া আমি এই কুঠিতে এখন একা। আসুন, ভেতরে আসুন, এখানে বসুন। থাক। আপনি দরজাটা বন্ধ করে দিন। বন্ধ করুন বলছি, বন্ধ করুন। অনুগ্রহ করে ভেতরে আসুন। আপনি ভেতরে আসুন, আমি বন্ধ করে দিয়েছি। অভিমান করবেন না, এখানে বসুন। নভেম্বরে প্রথম ঠান্ডা, বাইরে থাকবেন না আপনি। আসুন। আচ্ছা, বেশ, সেটা হয়, ভেতরে যাচ্ছে। কিন্তু আজ ভিক্টোরিয়া যখন ভারত সম্রাজ্ঞী হয়েছেন, তখন চারদিকে এত উৎসব, ধনী দরিদ্র সকলেই প্রদীপ প্রজ্বলিত করে বিষয়টাকে স্বাগত জানাচ্ছে। আর আপনার বাড়ির ভেতরে অভিবাদনের কোনো আলো নেই কেন নেই? শুনুন, এই জায়গাটায় বসতে পারি? হ্যাঁ, বসুন। কোম্পানির রাজত্ব শেষ হলো, এবার শাসনভার মহারানীর হাতে। পুলিশ কমিশনার ওয়াকফ দেশীয়দের কাছে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে আর্জি জানিয়েছে। আর তার জেরে বাজার আগুন। জানেন, যে মাটির প্রদীপের দাম ছিল 1000 প্রতি 2 টাকা, সেটাই এখন চাহিদার জেরে 1000 প্রতি 20 টাকা। চারিদিকে আতশবাজির উল্লাস, দিঘির পাড় আলোকময়। বিকেলে গভর্নমেন্ট হাউস লোকে লোকারণ্য। হাউসের অভ্যন্তরে প্রথম সারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি, লেফটেন্যান্ট গভর্নর, মিলিটারি অফিসার, গণ্যমান্য ব্যক্তি। তার পেছন সারিতে রাধাকান্ত, কালীকৃষ্ণ, প্রতাপচন্দ্র সিংহ। মহারানীর ঘোষণাপত্র পাঠ করলেন স্বরাষ্ট্র সচিব বিটন। আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে রানীর হাতে ক্ষমতা এলেও, হে ব্রাহ্মণ, আপনার গ্রেপ্তারে হেতু কি? আর আপনি কেনই বা পালিয়ে বেড়াচ্ছেন বলুন তো? শুনুন, আমি আসলে ব্রাহ্মণ নই। মানে? আমি সৈনিক। সৈনিক? আপনাকে খুব উত্তেজিত লাগছে। আপনি বসুন এখানে, একটু জল খাবেন আপনি? না, থাক। শুনুন, কোম্পানির অবসান হলো ঠিকই, কিন্তু আজ দুপুরে ব্রিটিশ সরকার রানী ভিক্টোরিয়াকে অশ্রাব্য ভাষায় আমরা দুজন মিলে গালাগালি করি। ওই ইউরোপীয় সৈন্যদের হাতে প্রথমজন বন্দী হলে আমি পালিয়ে যেতে পেরেছি। আমি তাদেরকে পরাভূত করে পলাতক। সিপাহীদের পোশাক বদল করলেন কোথায়? সে এক নির্জন জায়গায়, একটি গলির ভেতর। আপাতত এখন আমি ব্রাহ্মণের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি। পোশাক পাল্টানোর সময় পেলেও পোশাক কি সঙ্গে ছিল? না, তা তো সম্ভব নয়। ভাগ্যক্রমে দেখে উত্তর দিকে ফাঁকা মাঠে ধোপাড়া কাপড় শুকোচ্ছে। সেখান থেকে একটি কাপড় কোনো রকমের টেনে টুনে ওই গায়ে জড়িয়ে, তারপর হাত দিয়ে ওই চুলগুলোকে উস্কো করে জুতো ফেলে খালি পায়ে দৌড়। তারপরে আপনার দরজায়। ধরুন, এটা গায়ে জড়িয়ে নিন। প্রথম ঠান্ডা লেগে শরীর খারাপ হবে। না, থাক। কলকাতা এখন নভেম্বরে শীত পড়েছে। দরকার নেই বললাম তো। আজ ইউরোপীয় সৈন্যরা কলকাতা জুড়ে আমাকে খুঁজে বেড়াবে, তার অভিযান চালাবে। তাই কলকাতা ছেড়ে যাওয়া আমার পক্ষে অত্যন্ত অসুবিধাজনক। দেখি যদি কাল পারি চলে যাব। শুনুন, আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সিপাহী বিদ্রোহে আপনার সক্রিয় অংশগ্রহণ ছিল তাহলে? কিন্তু মহাশয়া, আপনি এই এত বড় কুটিতে এত কম আলোয় কেন রয়েছেন বলতে পারেন? সবাই যখন ভিক্টোরিয়ার উৎসব উপলক্ষে সকলে কি সেখানে গেছে, আর আপনি বাড়িতে একা কেন?
উত্তরটা এড়িয়ে যাবেন না। বলুন, সিপাহী বিদ্রোহে আপনার অংশগ্রহণ ছিল কিনা, এবং থাকলে কিভাবে? বলুন। বিদ্রোহ ছিল গত বছরে, আজ 1858 পয়লা নভেম্বর। অযোধ্যাতে আপনার আদি বাড়ি? হ্যাঁ, আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। সক্রিয়ভাবে মানে? কেন কেন সক্রিয়ভাবে থাকা যায় না? সক্রিয়ভাবে থাকা অন্যায় ভারতীয় হিসেবে? দেখুন, আপনিও ভারতীয়, আপনার অংশগ্রহণ করা উচিত ছিল এই বিদ্রোহে। না, ছিল না। কেন? এই বিদ্রোহ হিন্দু মুসলমানের ঐক্য নিয়ে গড়ে ওঠেনি। মানে? অধিকাংশ দেশীয় শাসক এই বিদ্রোহকে সমর্থন করেনি। এমনকি এই বিদ্রোহ আসলে ধ্বংসমুখ মৃত্যু যন্ত্রণা ছাড়া কিছুই নয়। না, আপনার কথায় মিথ্যে হয়ে যায় না যে 1857 22 জানুয়ারি দমদম সেনানিবাসে খালাসি ব্রাহ্মণ সিপাহীকে জানিয়েছিল যে ওই এনফিল্ড কার্তুজে গরু আর শুয়োরের চর্বি থাকছে। এই দেখুন, সত্যি মিথ্যে যাই হোক, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে, এবং মাসখানেকের মধ্যে লর্ড ক্যানিং জানিয়েছিলেন এই খবরের যথেষ্ট কারণ রয়েছে। বলুন বলুন বলুন, তাহলে এই নিয়ে বিদ্রোহ কি ন্যায়সঙ্গত নয়? হ্যাঁ, মনে আছে। মনে থাকবে নাই বা কেন? 26 বছরের তরুণ মঙ্গল পাণ্ডের বিদ্রোহ ব্যারাকপুরে, তাকে ফাঁসি দেওয়া হলো, এবং মঙ্গলকে গ্রেপ্তার করতে রাজি না হয় ফাঁসি দেওয়া হয়েছিল ঈশ্বরী পাণ্ডেকেও। সমস্ত ইংরেজি সংবাদপত্র খবর প্রকাশ করেছিল। জুন মাসের মধ্যে আলিগড়, লখনৌ, বেনারস, কানপুর, ঝাঁসি। তারপরে ব্রিটিশ বাহিনীর সঙ্গে ক্রমাগত সংঘর্ষ বিদ্রোহীদের। রানী লক্ষ্মীবাই নিহত হলেন। উফ, কি অসহ্য দিন, কি সেই যন্ত্রণা আগুন! উফ, তাহলে কি তাহলে কি এই বিদ্রোহে আপনার সমর্থন নেই? একজন ভারতীয় হয়েও নেই? শহরতলি থেকে দলে দলে ইংরেজরা প্রাণ ভয়ে এসে জুটতে লাগলো কলকাতায় বিদ্রোহীদের আতঙ্কে। ইংরেজরা শহর পাহারা দেবার জন্য ভলেন্টিয়ার তৈরি করলো। পদাতিক আর অশ্বারোহীর দাপটে শহরটা তটস্থ। কলকাতা বাঁচানোর জন্য হাজার হাজার ঘোড়া সৈন্য আসতে লাগলো শহরে। তাদের থাকার জন্য প্রেসিডেন্সি কলেজ, মাদ্রাসা, নর্মাল স্কুল খুলে দেওয়া হলো। সংস্কৃত কলেজ পরিণত হলো মিলিটারি হাসপাতালে। মনে নেই আপনার? মনে নেই? রানী রাসমণির মতো সম্ভ্রান্ত মহিলারাও বাড়িতে তারা তল্লাশি করেছিল। কলকাতার বড় বাবুরা তখন আধ বড়া। সিপাহীদের আতঙ্কে তারা গোড়াদের পাহারার ব্যবস্থা করলো নিজেদের গৃহে, নিজেদের বাড়িতে। এর মধ্যেই রটে গেল ব্যারাকপুর থেকে সিপাহীরা আসছে কলকাতা দখল করতে। হ্যাঁ। উত্তেজনা আর গুজবে কলকাতা তখন উত্তপ্ত। চৌরঙ্গি, খিদিরপুর জনশূন্য। দুর্গগুলিতে তখন তিল ধারণের কোনো জায়গা নেই। গঙ্গাপক্ষে জাহাজগুলিতে আশ্রয় নিয়েছে সকলে আমাদের ভয়ে। ডাঙা ছেড়ে জলে পালিয়ে বাঁচার উদ্যোগ নিচ্ছে সবাই। নিরাপদ বাড়িগুলিতে মানুষের সমারোহ। সিপাহীদের হাত থেকে পরিত্রাণের সে এক প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা। সম্ভাব্য যুদ্ধের আভাস পেয়ে মদমত্ত অবস্থায় নাবিকরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে রাজপথে। রায়টের পরিস্থিতি। আর ওই দিন 23শে জুন, তাই তো? 23শে জুন 1757 পলাশির মাঠে সিরাজদৌল্লা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 100 বছর পর 1858-তে আমাদের রক্তে পিঙ্কি দিয়ে উঠল ক্রোধ। এটাও রটনা হয়েছিল। পলাশির যুদ্ধের শতবর্ষে 23শে জুন প্রতিশোধ নেবে সিপাহীরা। ইংরেজদের রক্তে গঙ্গা ভাসবে, কলকাতা লুট হবে। এই আতঙ্কে উত্তেজনা আরো বেড়ে গেল। কিন্তু কিছুই হয়নি সেদিন। আমি ঘরে বসে প্রহর গুনছিলাম সেই আক্রমণের। কেন এত দেরি হচ্ছে সিপাহীদের কলকাতা আক্রমণ করতে? কেন এই বিলম্ব? কেন ভারতীয়রা প্রতিশোধ নেবে না পলাশির পরাজয়ের? কেন ভারতীয়রা মুদ্রায় মোগল সম্রাটের নাম মুছে দেবার জন্য প্রতিবাদ করবে না? তবে আপনি যে বললেন এই বিদ্রোহে আপনার কোনো সমর্থন নেই। যে বিদ্রোহ সমাজে মেয়েদের মুক্তি দিতে পারে না, তাতে মেয়েদের সমর্থন থাকতে পারে? কখনো সম্ভব? দেশের মুক্তি এখানে বড় কথা। নারী পুরুষ পৃথকভাবে দেখা যায় না কোনো বিদ্রোহে, সম্ভব নয়। ওসব চওড়া বাক্য এখন অপ্রয়োজনীয়। যোদ্ধার, জমিদার, এমনকি প্রতিটি পরিবারে অভ্যন্তরে নিগৃহীত মেয়েদের জন্য যুদ্ধ চাই হে ব্রাহ্মণ সৈনিক। ভেবেছিলাম উদ্যমী সিপাহীরাই তা করে দেখাবে। কোথায়? কি হলো? নিহাতি একটা সেনা বিদ্রোহের মধ্যে থমকে গেল। দেশের মেয়েরা মুক্ত হলো কোথায়? অথচ লক্ষ্মীবাই চাইলেন। তাই আজ আপনি প্রদীপ জ্বালালেন না ভিক্টোরিয়ার ভারত সম্রাজ্ঞী হবার দিনে। তাই তো
অন্ধকারে নির্বাসিত আপনি বসে আছেন একা একা কুঠুরিতে। প্রদীপ এই আলো আধারিতে রয়েছেন বলে আমার পরিচয় অস্পষ্ট। কোনো বাঙালি মেয়ে অপরিচিত পুরুষের সঙ্গে এত কথা বলে বলে আপনার মনে হয়? মানে মানে কি বলতে চাইছেন আপনি? বড় আলো জ্বালিয়ে দেওয়া হোক তাহলে, দেখি আপনি কে? আলো? আলো? আসুন, এ ঘরে আসুন। ওই বাতিগুলো এখনো জ্বলছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। বলুন, কি দেখছেন? অয়েল পেন্টিং। ওই যে ওটা ওটা এক কোণে মানুষ সমান এই তৈলচিত্র খাড়া করে রাখা। তাই তো, অয়েল পেন্টিং বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ, অয়েল পেন্টিং। কিন্তু কিন্তু এই তৈলচিত্র তো কোনো ইংরেজ পুরুষের বোধ হয়। বোধ হয় কেন? ইংরেজেরই তো। তারই বেলাগাম যৌনতার ফল আমি। মাই ফাদার ওয়াজ এ রেপিস্ট। আপনার মা? বাঙালি, নিছক সেবাদাসীর মতো। ইংল্যান্ডে জেমসের স্ত্রী ছিলেন। আপনার দেহে ওই ব্রিটিশের রক্ত বইছে, তবু আপনি নিষ্প্রদীপ ভিক্টোরিয়ার উৎসবের দিনে। আশ্চর্য। আচ্ছা, কেন আপনি সেনাবাহিনীতে ব্রিটিশকে অশ্রাব্য গালিগালাজ করে পলাতক? বলুন তো। আমি কেন শুধু আমি কেন? আমার মতো অনেকেই মেনে নিতে পারেনি ব্রিটিশ শাসনের নতুন অধ্যায় কোম্পানির অবসানের পর। এ যেন পলাশির কলঙ্ককে স্থায়ী করবার প্রচেষ্টা। আমার বাবা বদমেজাজি, খামখেয়ালি, উদার এবং অত্যাচারীও বটে। তিনি সিপাহী বিদ্রোহে নিহত হয়েছেন। আরও আগেই নিহত হতেন হয়তো। নিহত? জেমস নিহত? আপনার বাবা জেমস নিহত? আমাদের তালিকার ভেতরে তো জেমস ছিল। হ্যাঁ, আপনার মতে কোনো সৈনিকের হাতে তার মৃত্যু ঘটেছে? না 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 না, আমি তার জন্য অনুতপ্ত নই। এখন আপনি একা। আপনার মা এত ভালো বাংলা বলছেন, সে তো মায়ের কাছে মানুষ হয়েছেন বলেই মনে হয়। মা মারা গেছেন অনেক আগেই বাবার অত্যাচারে। তারপরেও ওই ইংরেজ পিতা রক্ষিতা রেখেছিলেন যাকে, সেও বিষ খেয়ে একসময় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। ওই অতিকায় অট্টালিকার ভেতর এত ক্রোধ, এত বিদ্রোহ। ওই বোধহয় গোটা সৈন্যদের দল বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে। শুনতে পাচ্ছেন? হাঁক পড়েছে, হয়তো এখানে আসবে। কি হবে এখন? আপনি কি ভীত? আপনি কি ভয় পাচ্ছেন? না, মৃত্যুর ভয় নয়। শুনুন, এখনো আমাদের নিভে যাবার সময় হয়নি। বিদ্রোহের কিছু কাজ এখনো বাকি আছে। শুনুন, বোধহয় ওরা এসে পড়লো, এখানে এসে পড়ছে। কিন্তু দেখুন, আপনার বাড়িতে অন্য কোনো দরজা আছে? দরজা বা উঁচু কোনো প্রাচীর? আমি যে কোনো প্রাচীর যে কোনো সময় পালিয়ে এলে পারি। না, আমার পক্ষে কিছু অসম্ভব না। শুনুন, আমাকে পালাতেই হবে, আমাকে বাঁচতেই হবে। শুনুন, আছে, তবে পালাতে গেলেও ধরা পড়বেন। ধরা পড়ব? আপনি কি দরজা খুলবেন নাকি? দরজা খুলবেন? খুলতে হবে, কিন্তু উপায় কি? উপায় কি মানে? উপায় তো শুনুন, আমি যদি আপনার বাড়ির রাঁধুনি হয়ে যাই, যদি, তাহলে না, বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না, কারণ আমার রক্তে ইউরোপীয় আভিজাত্যের খানাপিনা রয়েছে। তাহলে কি ব্রাহ্মণ রাঁধুনি হলে তা কি করে হয়? তাহলে আমি এখন একটু অপেক্ষা করুন, তাহলে বরং কি করা যায়? তাহলে সরাসরি মোকাবিলা করে অন্তত একজনকে নিহত করে আমি ক্ষোভ মিটিয়ে চলে যেতে চাই। শুনুন, না, আপনি বাবার ওই তৈলচিত্রের পিছনে চলে যান। না, আমি একজনকে মেরে আমি আমার ক্ষোভ মিটিয়ে চলে। শুনুন, আপনি বাবার ওই তৈলচিত্রের পিছনে চলে যান। উনি জেমস, ওনাকে স্যালুট করতো না এমন কেউ নেই। ওই তৈলচিত্রের নেপথ্যে থাকলেও ওদের মনে ঘুণাক্ষরেও সন্দেহ হবে না এরই পেছনে আত্মগোপন করতে পারে কোনো বিদ্রোহী। এই তৈলচিত্রের পেছনে
এই শুনুন, আপনি ওই তৈলচিত্রটাকে একটু সরিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, আমি ওর পেছনে ঢুকে পড়ছি। চলে যান, চলে যান, আপনি চলে যান, যান যান। Yes, welcome. Please come. No, sir. Nobody is here. You can search everywhere of my house. Yes. My father was in East India Company. Yes, this is my living room, and that is the oil painting. Portrait of my father. Yes, he was James. জাস্ট a minute. আমি ওই ঘর থেকে আলোটা নিয়ে আসি। My God! Oh, what happened? কি হলো? এই যে শুনছেন আপনি ঠিক আছেন? আপনি শুনছেন? কি হলো? আপনি ঠিক আছেন? ঠিক আছেন? ওরা বলছিল জেমস খুব অত্যাচারী ছিল। ঠিক আছে। জেমস ওদের সঙ্গেও শত্রুতা করেছিল। তাই ওরা তৈলচিত্রের মূর্তিটিকে গুলি চালিয়ে ওদের রাগকে, ওদের ক্রোধকে ওরা প্রশমিত করে।